জীবনে যতই থ্রিল, মিস্ট্রি মানে রহস্য আর কি, তারপরে ধরুন গিয়ে ওই মার্ডার, তারপরে সাইফাই থ্রিলার, তারপরে ধরুন গিয়ে এই হলো গিয়ে ওটা কী বলে ওটাকে, ওই ভূতের গল্প, মানে এইসব আর কি। এই যতই এসব থাক, মানে গল্পর ডালি খুলে যদি বসতে হয় মানুষকে, তাহলে কিন্তু একটা কনফার্ম, মানে ওই মানে কীভাবে বলবো বলুন তো, মানে একটা হাসি, মানে কৌতুক, মানে হাস্য রস যদি জীবনে না থাকে না, খুব কষ্ট, দারুণ কষ্টের ব্যাপার। তো সেই জন্যেই আজকে আমরা একটা হাসির গল্প নিয়ে এসেছি, একটা একটা কমেডি হবে আজকে। আজ আপনাদের জন্যে হেমেন্দ্র কুমার রায়ের একদিনের অ্যাডভেঞ্চার। এই ব্যাপারে ইন্ট্রো দেয়, এটা ইন্ট্রো দেওয়ার টেকনিক হলো, কতবার শিখেছি এভাবে বলবি না। যাই হোক, আজ আপনাদের জন্যে হেমেন্দ্র কুমার রায়ের একদিনের অ্যাডভেঞ্চার। হেমেন্দ্র কুমার রায়, এনার প্রকৃত নাম প্রসাদ দাস রায়। জন্ম 18ই এপ্রিল 1888, মৃত্যু 18ই এপ্রিল 1963। হেমেন্দ্র কুমার রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ এবং গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত ছিলেন। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। এই বিখ্যাত লেখকের সৃষ্টিগুলির মধ্যে জকের ধন, আবার জকের ধন, সূর্যগড়ের গুপ্তধন, সোনার আনারস, ফিরোজার মুকুট রহস্য, মৃত্যু মল্লার, মানব দানব, ভূতের রাজা এবং আরও অনেক। তার লেখা নিশিথিনী বিভীষিকা অবলম্বনে 1951 সালে বাংলা চলচ্চিত্র জিঘাংসা এবং হিন্দিতে 20 সাল বাদ 1962 সালে নির্মিত হয়। তার রচনা রাত্রি যাত্রী, জকের ধন এগুলি টেলি সিরিয়াল আকারে প্রচারিত হয়েছে। তাই আর মোটেই বাক্যব্যয় নয়, সরাসরি চলে যাই আজকের গল্পে। এর থেকে ভালো করে আমরা শুরু করছি, দেখুন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। অনেক দিন আগেকার কথা। আমি তখন কুচবিহারে মেসোমশাইয়ের কাছে। আমার বয়স তখন অল্প, কিন্তু তখন থেকেই দেখতে শুরু করেছিলাম অ্যাডভেঞ্চারের স্বপ্ন। আমার মেসোমশাই ছিলেন স্বর্গীয় ধর্ম সংস্কারক মহাত্মা কেশবচন্দ্র সেনের ভাগ্নে। তিনি কুচবিহারের রাজকর্মচারী ছিলেন। ভালো শিকারী বলে তার নাম ডাক ছিল যথেষ্ট। প্রায় প্রতি বছরই কোচবিহারের মহারাজার সঙ্গে তিনি শিকারে যাত্রা করতেন। এখনকার কোচবিহার শহরের কথা বলতে পারি না, কিন্তু তখনকার শহরের আশেপাশে চিতাবাঘের অত্যাচারের কথা প্রায়ই শোনা যেত। সাধারণত তারা গৃহপালিত জীবজন্তুর ওপরেই হানা দিত, কিন্তু সময়ে সময়ে বাগে পেলে নরহত্যা করতেও ছাড়ত না। মেসোমশাই মাঝে মাঝেই বন্দুক কাঁধে করে বেরিয়ে যেতেন এবং প্রতিবারই ফিরে আসতেন একটা মরা চিতাবাঘ নিয়ে। দেখে শুনে আমার ধারণা হলো বাঘ শিকার করা হচ্ছে একটি ভারী সহজ ব্যাপার। বন্দুক ছোড়ার অভ্যাস থাকলে যে কোনো লোকই বাঘ মারতে পারে। মাঝে মাঝে আমিও মেসোমশাইয়ের পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়তুম এবং শহরের বাইরে গিয়ে পক্ষী রাজ্যের মধ্যে করতুম দারুণ বিভীষিকার সৃষ্টি। প্রথম শিকারীর মতো নিষ্ঠুর জীব বোধ হয় আর নেই, কারণ জীব হত্যার আনন্দ তাকে যেন একেবারে পেয়ে বসে। নতুন বন্দুক ছুঁড়তে শিখে আমিও কোনো পাখিকেই রেহাই দিতুম না, তা সে শকুনই হোক আর কাকবক চিলি হোক না কেন। পক্ষী শিকারে আমার সঙ্গে থাকতো কোচবিহারের বাসিন্দা একটা ছেলে। এতদিন পরে তার নামটা আমার মনে পড়ছে না, সুতরাং তাকে প্রশান্ত বলেই ডাকব। প্রশান্ত ছিল অতি ওস্তাদ ছেলে। কোনো কাকি সবচেয়ে উঁচু ডালে বাসা বেঁধেও তার হাত থেকে রেহাই পেত না। প্রশান্ত গাছে চড়ে ঘুড়ির সুতোয় মাঞ্জা দেবে বলে কাকের ডিম চুরিটা করবেই, কিন্তু কোনো গৃহস্থই দূররোহ পাঁচিল দিয়েও তার কবল থেকে বাগানের পাকা ফলও রক্ষা করতে পারত না। প্রতি মাসে অন্তত দিন 15 সে স্কুল থেকে পালিয়ে পথে বিপথে টোটো করে ঘুরে বেড়াত, অথচ বাৎসরিক পরীক্ষায় সে নাকি নম্বর পেত সবচেয়ে বেশি। প্রশান্ত শিকারের শখ ছিল 16 আনা, কিন্তু বন্দুক ছিল না। এ অভাব সে কতকটা পূরণ করে নিল ধনুকধারী হয়ে।
বাঁখারি ও কঞ্চি দিয়ে স্বহস্তে তৈরি করে নিল ধনুক আর বাণ। ওর অস্ত্র দেখে আমি হেসে ফেললুম। প্রশান্ত বলল, হেসো না ভায়া, হেসো না। তীর ধনুক কোনো ফেলনা জিনিস নয়। শোনো শোনো, ত্রেতায় রামচন্দ্র আর দাপরে অর্জুন, এরা দুজনেই না তীর ধনুকে জোরে মহাবীর হতে পেরেছিলেন। কিন্তু বন্ধু, রাম আর অর্জুন কলিকালে জন্মালে তাদের বীরত্বকে লুপ্ত করার জন্য দরকার হতো মাত্র একটা দোনলা বন্দুক, বুঝলে কিনা? প্রশান্ত মাথা নেড়ে বলল, না ভাই না, আমি বইয়ে পড়েছি, সেকালেও বন্দুক ছিল, নাম তার নালিকাস্ত্র। কিন্তু কি জানো তো, রাম আর অর্জুন তার থেকেও শ্রেষ্ঠ মনে করতেন ধনুকবাণকে। বেশ, তাহলে পরীক্ষা করেই দেখা যাক শ্রেষ্ঠ কে, তোমার ধনুক না আমার বন্দুক। পরীক্ষা তাই প্রায়ই হতো। সবসময় আমার বন্দুক যে জিতত এমন কথা বলতে পারি না, কারণ লক্ষ্যভেদ করার ক্ষমতা আমার চেয়ে প্রশান্তরই বেশি ছিল। তার সঙ্গে একদিন পাখি শিকারে বেরিয়েছি। ঠান্ডা শীতে তপ্ত রোদের ছোঁয়া পেয়ে চারদিকে শ্যামলতার ভেতর দিয়ে লীলায়িত হয়ে যাচ্ছে যেন পুলকের হিল্লোল। এ গাছ ও গাছ থেকে কাকের দল আমাদের দুই মূর্তিকে দেখেই কা কা রবে নিরাপদ ব্যবধানে উড়ে পালাতে লাগলো। কাকেদের সমাজে আমরা বোধহয় হত্যাকারী বলে মার্কা মারা হয়ে গিয়েছিল। কোচবিহার শহরের উপকণ্ঠে একটি বদ্ধ নদী আছে। আমরা প্রায়ই তার তীরে তীরে পাখির খোঁজে ঘুরে ঘুরে বেড়াতাম। সেদিনও সেখানে গিয়ে দেখি স্রোতহীন নদীর জলে সাঁতার কাটছে একটা ধবধবের রাজহাঁস। প্রশান্ত বলল, ভাই তুমি বন্দুক ছোড়ো না, আমি আজ রাজার শিকার করব। কিন্তু হাঁসটা যদি কারোর পোষা হয়? সেই জন্যই তোমাকে বন্দুক ছুড়ে শব্দ করতে বারণ করছি। আমার ধনুক কিরম নীরবে কাজ করে তুমি শুধু দেখো। ধনুক নীরবেই বান ত্যাগ করল বটে, কিন্তু পর মুহূর্তেই নদীর ওপার থেকে বিষম চিৎকার করে কেঁদে উঠল একটা দিগম্বর ছেলে। ওরে বাবা রে, মেরে দিল রে! ধনুকের বান লক্ষ্যভ্রষ্ট হয়ে বিদ্ধ করেছে ছেলেটার একখানা হাতকে। আমি বললাম, সর্বনাশ, কি করলে প্রশান্ত? যা হওয়ার হয়ে গেছে, এখন কোনো উপায় নেই। এখন দুজনে এখান থেকে সরে পড়ে এসো। কিন্তু আমাদের কি এখন ওই ছেলেটার কাছে যাওয়া উচিত নয়? আমার হাত ধরে টানতে টানতে প্রশান্ত বলল, পাগল নাকি তুমি? মানুষ শিকারের অপরাধে কি জেলে যেতে চাও? আমরা দ্রুত পদে মাঠের ভেতর দিয়ে অগ্রসর হতে লাগলুম। খানিক দূর এগিয়েই পেছনে শুনলুম মহা কোলাহল। ফিরে দেখি ২০-২৫ জন লোক বেগে ছুটে আসছে আমাদের দিকে। তাদের অনেকের হাতে রয়েছে বড় বড় লাঠি, বঁটি ইত্যাদি। প্রশান্ত দাঁড়িয়ে পড়ে বলল, একটা কাজ করো তো, ওদের মাথার উপর থেকে দুবার বন্দুক ছোড়ো তো, তারপর দেখবে বন্দুকের ধমক শুনে ওরা আর পালানোর পথ পাবে না। মাফ করো ভাই, শেষটা টিপ ফসকে যদি কারোর গায়ে গুলি লাগে? তুমি কি আমাকে ফাঁসি কাটে ঝোলাতে চাও নাকি? তবে যদি ওরা আমাদের ধরতে পারে, কিরকম আদর করবে জানো তো? সে তো জানি, কিন্তু ওরা আমাদের ধরতে পারবে কেন? মারো দৌড়। মারলাম দৌড়। সে দৌড় নয়, যাকে বলে রীতিমতো ভোঁ দৌড়। অত জোরে যে দৌড়তে পারি আমি নিজেই তা জানতুম না। হোঁচট খাই, বেদম হই, চোখে অন্ধকার দেখি, তবু দৌড় দৌড় আর দৌড়। মাঠ পেরিয়ে পেলুম বন। বেপরোয়ার মতো ঢুকে পড়লুম বনের ভেতরে। বন ক্রমেই নিবিড় হতে শুরু করলো। পদে পদে বাঁধা বড় বড় গাছের পর গাছ, কাঁটা জঙ্গল, ঝোপঝাপ, আগাছায় ঢাকা ঢিপি ঢাপা, পথের রেখা অদৃশ্য। আর অগ্রসর হওয়া অসম্ভব। দেহের শক্তিও গেল ফুরিয়ে। একটা মস্ত গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে প্রশান্ত ধপাস করে বসে পড়ল। আমিও আসন নিলুম তার ঠিক পাশেই। প্রশান্ত হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে বলল, এখন স্বয়ং জম এলেও আমাকে এখান থেকে নাহাতে পারবে না। ও মাগো! আপাতত জম্বা মানুষ কেউ এখানে আসবে বলে মনে হচ্ছে না। এসো, প্রাণ ভরে একটু হাঁপ ছেড়ে নি। হাঁপ ছাড়তে ছাড়তে করুণ চোখে দেখলুম দেহের অবস্থা হয়েছে শোচনীয়। বারংবার ছবল মেরে কাটা ছোপগুলো কেবল সর্বাঙ্গ রক্তাক্ত আর ক্ষতবিক্ষতই করে দেয়নি, জামা কাপড়ের অনেক অংশ টেনে ছিঁড়ে কেড়ে নিয়েছে এবং গাছে গাছে ধাক্কা ও উঁচু নিচু জমিতে আছাড় খেয়ে দেহের সর্বত্র পড়েছে বড় বড় কালশিরা। প্রশান্তের অবস্থাও আমারই মতো।
উল্টে তার নাকটা এমনভাবে ফুলে উঠেছে যে তাকে আর নাক বলে চিনবার উপায় নেই। আমার বন্দুকটা এখনো হাতছাড়া হয়নি, কিন্তু প্রশান্তের ধনুকবাণ আর তার কাছে নেই। সেই দিকে তার দৃষ্টি আকর্ষণ করতেই সে ঝাঁঝালো গলায় বলে উঠল, চলে যাক ধনুকবাণ। এই ধনুকবাণের জন্যই আজকে আমাদের এই দশা। আর কখনো ধনুকবাণ হাতে ধরবো না। ঠিক সেই সময়ই আরেক কাণ্ড। খানিক তফাতে জঙ্গলটা হঠাৎ নড়ে উঠল, আর তারপরেই একটা ঝোপ সরিয়ে বেরিয়ে এলো একটা চিতাবাঘ। আমরা একেবারেই আড়ষ্ট। বাঘটাও আমাদের দিকে দস্তুর মতো চমকে উঠল এবং পর মুহূর্তেই বিদ্যুৎ বেগে এক লম্বা লাফ মেরে পাশের একটা বড় ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি আমি কম্পিত স্বরে বললুম, প্রশান্ত, এখানে জম আসেনি বটে, কিন্তু জমদূত এসছে। কি করি এখন? বন্দুক ধরো, বন্দুক ধরো ভাই, বন্দুক ধরো। পাখি মারা বন্দুক? তাও মন্দের ভালো। বন্দুকটা ছোড়ো, বাঘের পিলে ভয় চমকে যেতেও পারে। কিন্তু তারপরেই পিলে চমকে গেল আমাদেরই। আচম্বিতে আকাশ, বাতাস, জঙ্গল এবং আমাদের বুকের ভেতরটা পর্যন্ত কাঁপিয়ে জেগে উঠল বাঘের গর্জনের পর গর্জন। সামনের বড় ঝোপটার এধার থেকে ওধার পর্যন্ত যেন বিষম যন্ত্রণায় সবাই ছটপট করতে লাগলো। আমরা একেবারে স্তম্ভিত ও হতভম্ব। প্রশান্তের কথায় বন্দুকটা বাগিয়ে ধরেছিলুম বটে, কিন্তু অবশ হাত থেকে বন্দুক খসে পড়ে গেল মাটির ওপরে। তারপরেই সভয়ে দেখলুম বাঘটা আবার ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এবং একটা হলদে রঙের মূর্তিমান ঝড়ের মতো ছুটে আসতে লাগলো আমাদেরই দিকে। দারুণ আতঙ্কে দাঁড়িয়ে উঠে লাফ মেরে মাথার ওপরকার গাছের ডাল ধরে ঝুড়ে পড়লুম এবং তারপর কোনো গতিকে 2 হাত আর 2 পায়ের সাহায্যে উঠে বসলুম ডালের ওপরে। বিস্ফারিত চোখে চারদিকে একবার তাকিয়ে দেখলুম বাঘটা আবার অদৃশ্য হয়েছে এবং পাশের একটা ডাল ধরে ঝুলতে ঝুলতে বারংবার 2 পা ছুঁড়ছে প্রশান্ত। শুকনো গলায় বললুম, প্রশান্ত, প্রশান্ত, শান্ত হও ভাই, বাঘ আর নেই। প্রশান্ত আমারই মতো হাত ও পায়ের সাহায্যে ডালের ওপরে উঠে বসলো। তার মুখ তখন রক্তহীন। বললুম, ব্যাপারটা কিছুই বোঝা গেল না। বাঘটা? প্রশান্তের চোখ দুটো আবার চমকে হয়ে উঠল ছানা বড়ার মতো। তার দৃষ্টি অনুসরণ করে আমার চোখও দেখলো আবার এক দৃশ্য। বাঘটা এইমাত্র যে ঝোপ ছেড়ে বেরিয়ে এসেছিল তার ভেতর থেকে আত্মপ্রকাশ করছে একটা মস্ত বড় মোটা সোটা বন্য শূকর। তার মুখ ও গা রক্তাক্ত এবং পড়ন্ত রোদে চকচক করছে তার 2 বড় বড় নিষ্ঠুর দাঁত। বরাহটা একবার সগর্বে চারদিকে দৃষ্টিপাত করল, তারপর পেছনের পা দুটো মাটির ওপর বার 2 ঠুকে ধুলো উড়িয়ে ছুটে গেল একদিকে। প্রশান্ত এতক্ষণে বলল, এতক্ষণে ব্যাপারটা বোঝা গেল। বাঘটা আমাদের দেখে বিরক্ত হয়ে ওই ঝোপটার ভেতরে ঢুকেছিল। ওইখানে গিয়ে দেখে তার জন্য অপেক্ষা করছে বরাহ অবতার। তারপরেই শুরু ঝটাপটি। বনশুয়োরের দাঁতের খোঁচা খেয়ে বাঘের পলায়ন, বিজয়ী বরাহের আবির্ভাব ও অন্তর্ধান। সবই তো বুঝলুম, কিন্তু দেখতে পাচ্ছ তো বেলা আর বেশি নেই। দেখতে পাচ্ছি। এইবারে তো আমাদের ডাল ছেড়ে নিচে নামা উচিত ভাই। পাগল নাকি? মানে? এবারে আমি আরো উঁচু ডালে গিয়ে উঠবো। কিন্তু তারপর? তারপর আসুক সন্ধে, আসুক রাত্রি, আসুক অন্ধকার, আমি আজ আর নিচে নামছি না। কি খাবে? হাওয়া, হাওয়া খাবো। প্রশান্তের পরামর্শই যুক্তিসঙ্গত বলে মনে হলো। সারা রাত কেমন করে যে কাটলো, আর পরের দিন বাসায় ফিরে এসে মেসোমশাই ও মাসিমার কাছে যে অভ্যর্থনা লাভ করলুম সেসব কথা আর কাগজ কলমে প্রচার করে লাভ নেই। মেসোমশাই আমার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে লুকিয়ে রাখলেন এবং প্রশান্ত আর কোনোদিন ধনুক ধারণ করেছে বলে আমার মনে হয় না। শুনছিলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের একদিনের অ্যাডভেঞ্চার। আমি আউটরো দেবো, আমাকে ইন্ট্রো দিতে হয়নি। আমি আউটরো দেবো। দেখ, আমি বলছি কি, শোন, শান্ত হ। তুই তো ঠিকঠাক মতন বলতে পারছিস না। আমি বলে দিই, আমরা পরে তোরটা। না, ও সব জানি না, জানতে চাই না। আমি আউটরো দেবো।
ব্যাস এই হচ্ছে শেষ কথা। দিতে দিবি কি দিবি না বল। ও, ঠিক যা, তাহলে আর কি বলবো, যা ইচ্ছা কর। শোনা উঠছে, গুড গুড বয়। হ্যাঁ, শুনছিলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কি গল্পটার নাম কি ছিল? ও, একদিনের অ্যাডভেঞ্চার। আজ গল্প পাঠে এবং কথকের চরিত্রে ছিলেন সুমন, প্রশান্ত চরিত্রে ছিল ঋষিকেশ, আজ গল্প পরিচালনায় ছিল সুমন, গল্পের সাউন্ড মাস্টার মিক্সিং বিজিএমে রেজ, পোস্টার ডিজাইনিংয়ে রেজ, শব্দগ্রহণ এবং টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। প্রথমে ঝামেলার জন্য না সূত্রধরটা বলতে পারিনি, সূত্রধরের ছিলাম আমি। আমি তো বললাম, মেন যেগুলো বলার ছিল সেগুলো তো আমিই বলেছি, তুই তোর নাম কি করে দিস? সূত্রধরে ছিলাম আমি, রেজ। দেখ, যে শেষ করে সেই সব, যার শেষ ভালো তার সব ভালো। সূত্রধরে ছিলাম আমি, রক্স। তোরটা মোটেই ভালো হয়নি, তুই জিজ্ঞেস কর সবাইকে, কারোর ভালো লাগেনি তোরটা, আমি ভালো বলেছি। ঠিক আছে, তাহলে দর্শকরাই বলুক কারটা বেশি ভালো হয়েছে। আপনারা কমেন্টে বলুন কারটা ভালো হয়েছে, তার উপর ডিপেন্ড করবে পরেরগুলো কে করবে। জিজ্ঞেস করে দেখ না, সবাই আমার নামই বলবে, কেউ বলবে না, চুপ কর। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে অথবা আমাদের কমেন্ট বক্সে। আমরা প্রত্যেকবারের মতোই আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আপনারা ভালো থাকবেন, গল্প শুনবেন, আর ফিরে আসছি পরের সপ্তাহে নতুন কোন এক গল্পে। এই ইন্ট্রো দে, আউট্রো দে, কি করছে এগুলো? খেলবো না দিও।